সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে ডিসকাশন করব। তো আলোচনার শুরুতেই আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি আমি রিকোয়েস্ট করব আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার উদ্বুদ্ধ হবেন না, কারণ আমি একান্তে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে আলোচনা করে থাকি। আপনি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার সৃজনশীলতা এবং আপনার রিসার্চ করে আপনি যদি আপনার কোনো স্টকে বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারেন, কারণ তৃতীয় ব্যক্তি বা অন্য কারো নিউজ বা পরামর্শে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। সেই জন্য আপনার লাভ লস দুটি আপনার, সেই জন্য আপনার সুচিন্তিত মতামত দিয়ে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন। তো এই ছিল প্রাথমিক সূচনা। আমি আজকে যে ডিসকাশন শুরু করব প্রথমে সেটা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকে 5614 পয়েন্ট কিন্তু ক্লোজ করেছে, যা গত দিনের তুলনায় 17 পয়েন্ট নেগেটিভ। তো আর পাশাপাশি আপে ছিল 178টি স্টক ছিল 178, আর হচ্ছে 145 প্লাস হচ্ছে 72টা ছিল হচ্ছে ইকুয়াল। তো এটা ছিল হচ্ছে টোটাল স্টকের হচ্ছে মুভমেন্ট। আর টার্নওভার ছিল হচ্ছে আজকে 1338 কোটি, গত দিনের তুলনায় কিন্তু প্রায় 60 করোড় কিন্তু ডাউন। তো এখন আমরা দেখবো যে মার্কেটে মূলত কেন আজকে 17 পয়েন্ট হারালো বা লেনদেন কম। তার কারণ কিন্তু হচ্ছে এই যে আমরা যদি যেসব স্টকগুলো দেখি যেগুলো ভালো ভলিউমের যে স্টকগুলো আছে, বেশি স্টক থাকে, যে ব্র্যাক ব্যাংক কিন্তু আজকে ইন্ডেক্স চেঞ্জের ক্ষেত্রে অলমোস্ট 8% কিন্তু এখানে তার অবদান ছিল। পাশাপাশি ওয়ালটন হাইটেক 5% অ্যাবাভ, স্কয়ার ফার্মা 3.48, ইসলামী ব্যাংক 2.943%, জিপি প্রায় 3%, বিকন ফার্মা 2% সামথিং, পূবালী ব্যাংক 2%, সিটি ব্যাংক 1.16%, ব্যাংক এশিয়া 1.16 এবং প্রাইম ব্যাংক হলো 1.04। মানে সবগুলোই কিন্তু একটা বড় ভলিউমের কিন্তু স্টক। তো এরা যখন নেগেটিভে চলে আসে মানে ইন্ডেক্স তো অটোমেটিক্যালি কিন্তু রিকভারি করা টাফ। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন, জিপি, এগুলো তো আপনারা সবাই জানে যে পূবালী, সিটি ব্যাংক এগুলো তো অনেক বড় বড় স্টক কিন্তু। তো এইগুলো যখন ইন্ডেক্সে এত ধরনের পর্যায়ে যখন নেগেটিভ চেঞ্জ, তাহলে কিন্তু ইন্ডেক্সটা ভাবে উঠতে পারে না। আর যেসব স্টকগুলো ভালো করেছে, যেমন বেক্সিমকো ফার্মা 3.54 কিন্তু ইন্ডেক্স চেঞ্জে তার অবদান ছিল। পাশাপাশি প্রগতি লাইফ, আইপিডিসি, এদের অবদান খুব একটা 1%, 0.99, এগুলো খুব একটা ধরতে পারে। কিন্তু এই স্টকগুলো যদি আগামী রবিবারে যদি এখান থেকে এরা যদি জাস্ট ইউটার্ন নিতে পারে স্টকগুলো, তাহলে কিন্তু ইন্ডেক্সে কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাবো। আর যদি এখান থেকে আবারও যদি নেগেটিভিটি শুরু হয় তাহলে কিন্তু ইন্ডেক্সটা হয়তো আগামীতেও নেগেটিভিটি শো করতে পারে। এটা হচ্ছে এট এ গ্লান্স আপনাদের সঙ্গে বলা কেন ইন্ডেক্সটা আজকে নেগেটিভ আসলো। তার কারণ হচ্ছে এই স্টকগুলোর কারণে কিন্তু আজকে ইন্ডেক্সটা অনেকটাই নেগেটিভে রান করেছে। এখন আমরা দেখব যে এখানে আরেকটা আমি দেখি যে আসলে এখানে একটু যদি আমরা তুলনামূলক দেখি যে ইন্স্যুরেন্স সেক্টরের 35টা আপ ছিল, আর এখানে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক 4টা আপ ছিল, পাশাপাশি 21টা কিন্তু নেগেটিভে ছিল, আর হচ্ছে নো চেঞ্জ ছিল 11টা। মানে 21 আর 11 32টা যদি এখানে আনচেঞ্জ মানে নেগেটিভিটি শো করে তাহলে মাত্র 4টা ছিল পজিটিভ ট্রেন্ড। আবার এদিকে দেখি আমরা টেলিকমিউনিকেশন ছিল তিনটাই নেগেটিভ, তিনটাই ডাউন ট্রেন্ডে ছিল। তারপরে আসে সিরামিক সেক্টর, সেম পাঁচটায় ডাউন ট্রেন্ডে ছিল। এরকম করে আমরা ব্যাংক দেখলাম। তারপরে এদিকে দেখি এখানে যে টেক্সটাইলে 26টাই ছিল নেগেটিভ, পজিটিভ ছিল মাত্র 19টা। তো এই ক্ষেত্রে আবার আইটি আচ্ছা এদিকে দেখি ফুড অ্যান্ড অ্যালাইড, তারপর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ারের ক্ষেত্রে দেখি 11টা ডাউন ট্রেন্ডে, আর হচ্ছে আপ ট্রেন্ডে ছিল মাত্র 8টি। এই যে এইখান থেকে আমরা কিছুটা হলো আমরা বুঝতে পারতেছি যে আসলে আজকে ইন্ডেক্সটা কেন নেগেটিভিটি শো করছে। প্রেসার ছিল এই যে ব্যাংকে প্রচুর প্রেসার ছিল, এই যে ডাউন ট্রেন্ডে থাকার সেলসের প্রেসার ছিল, পাশাপাশি এখানে ছিল টেক্সটাইলও ছিল, এই যে ফার্মাসিউটিক্যালও ছিল, 15টা ছিল ডাউন ট্রেন্ডে আর 13টা ছিল আপ ট্রেন্ডে। এই সব কিছু মিলেই কিন্তু আজকের ইন্ডেক্সটা এই পরিণতিতে আসছে। তো এখন আমরা দেখব চার্টে চলে আসি আসলে আমাদের ইন্ডেক্সটা কোথায় নামতে পারে বা কোথা থেকে সাপোর্ট পেতে পারে।
অথবা আগামীতে কেমন করতে পারে। তো একটা মেসেজ আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, যে এই যে একটা হার্ডেল ছিল 5632 লেভেলটা, আমি বলছিলাম এই লেভেলটা কিন্তু টাচ করতে পারতেছে। যখন এই লেভেলে যাচ্ছে ইন্ডেক্সটা কিন্তু তখন কিন্তু সেলসে প্রেসার পড়ে যাচ্ছে, অর্থাৎ এই লেভেলে যাওয়ার পরে কিন্তু অনেকে প্রফিট টেক করতেছে, যার ফলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু উঠতে পারতেছে না। অর্থাৎ যারা প্রফিট নেওয়ার যে হচ্ছে এই লেভেলটা যাওয়ার পরে কিন্তু ওনারা প্রফিট নিয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু আবারও ইন্ডেক্স কিন্তু পড়ে যাচ্ছে। যেটা আমরা দেখলাম যে এখানে যে এই সেক্টরে প্রোডাক্ট স্টকগুলো যখন সেলসের প্রেসারে যায় তখন অটোমেটিক্যালি ইন্ডেক্সটা নিচে দিকে নেমে আসে। তো এখন মেইন কনসার্ন হচ্ছে এই যে 5632 এর উপরে ক্লোজ করা, এর উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে তার নেক্সট ধাপটা হচ্ছে 5770 লেভেল, এই যে লেভেলটা, এই লেভেলটাকে টাচ করে কিন্তু আস্তে আস্তে 6200 এদিকে যাবে। তো এটা হচ্ছে আপরাইজিং এর ক্ষেত্রে। আর আমরা যদি রবিবারে বর্তমানে ক্যান্ডেলটা যেখানে শো করছে, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল মুভমেন্টে যাচ্ছে, এবং রবিবারে যেহেতু এখানে আমরা দেখতেছি যে একটু ইজার বটম টপ করে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারি যে আগামী রবিবারও কিন্তু এটা ইন্ডেক্সটা নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি, যদি না ভালো কোনো মেসেজ আসে। তো ক্যান্ডেল থেকে বলতেছি আমরা তো ক্যান্ডেল দেখে বলি, জাস্ট আজকের ক্যান্ডেল থেকে মনে হচ্ছে যে আগামী রবিবারের ফার্স্ট ডেতে একটু কারেকশন দিতে পারে। সেক্ষেত্রে সম্ভাব্য সাপোর্ট হচ্ছে 5880 লেভেলটা, এই যে তার সাপোর্ট, ভালো একটা সাপোর্ট আছে। যদি এই সাপোর্টটা না রেসপেক্ট করে তাহলে কিন্তু পরবর্তী আরেকটা স্ট্রং সাপোর্ট হচ্ছে 5517 এই লেভেলটাতে। ইতিপূর্বে এই লেভেলটাতে কিন্তু আমরা দেখছি যে স্টকটি কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছিল, এই যে এই লেভেলটা থেকে। তো সেই জন্য 5517 এই লেভেলটা কিন্তু ভালো একটা সাপোর্ট পাবে, সেখানে এখান থেকে ভালো সাপোর্ট পাবে আশা করি। এই সাপোর্ট নিয়েই হয়তো আগামীতে এই যে 5632 এর যে এই যে হার্ডেলটা যে দেখালাম, এটা কিন্তু হয়তো ব্রেকআউট করে নতুন একটা লেভেলে যাবে, 5770 লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে টেকনিক্যালি আমি এটা বলতে পারতেছি। তো মার্কেট ভালো আছে, মার্কেট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটা ভালো মার্কেট কিন্তু এভাবেই হয়, আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায়, কারণ প্রফিট টেক তো করবে স্বাভাবিক। যারা ইনভেস্ট করেছিল এই লেভেলগুলোতে তো ওনারা তো এখন প্রফিট টেক করতে পারে। তবে হয়তো আগামী সপ্তাহ থেকে হয়তো মার্কেটের 1-2 দিন পরে কিন্তু মার্কেটটা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামী সপ্তাহের মুভমেন্ট কেমন হবে, বা ইন্ডেক্সটা কোথায় নামতে পারে বা কোথা থেকে সাপোর্ট নিতে পারে। তো এখন আমরা কথা বলবো কয়েকটি সিলেক্টিভ স্টক নিয়ে। তার মধ্যে একটি স্টক হচ্ছে এখানে আমি কথা বলি, সেটা হচ্ছে একমি পেস্টিসাইড। এই স্টকটি নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট ছিল, পাশাপাশি আমিও নিজে থেকে রিসার্চ করে দেখলাম। এটার 52 উইকস যে হাইয়েস্ট ছিল 18, বর্তমানে মুভ করতেছে হচ্ছে 17 টাকা 60 পয়সায়। পাশাপাশি হচ্ছে জুন ক্লোজিং স্টক, আর ক্যাশ ডিভিডেন্ড এটা ভালো না, তো নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে পজিটিভ আছে এটা। আর ইনস্টিটিউট নতুন করে এখানে 2.26%, অনেক বড় একটা কিন্তু এন্ট্রি লেভেলের চান্স নিচ্ছে। পাশাপাশি তার ভলিউমটা কিন্তু আজকে ভালো ছিল। তো এটা আমরা চার্টে চলে আসি। চার্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যদি আমরা ফলো করি, যে সেটা হচ্ছে যে আরএসএটা কিন্তু পজিটিভ ট্রেন্ড ধরে রাখার একটা প্ল্যান করতেছে। এখানে ফোকাসিং যদি করি তাহলে একটু আপ ট্রেন্ড দেওয়ার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা যদি এমএসিডি ক্রসওভার দেখি, অলরেডি কিন্তু দুইটা পিক দিয়ে দিচ্ছে, এমএসিডি কিন্তু ক্রসওভার হয়ে গেছে, তার মানে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য দুইটা ইন্ডিকেটরই কিন্তু সিগন্যাল দিচ্ছে যে সে রেডি হচ্ছে। তো এই ক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি যে 18 টাকা 50 পয়সা, এটাকে যদি ব্রেকআউট করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে এই লেভেলটাতে। এটি ইতিপূর্বে কিন্তু এখানে কিন্তু বড় ধরনের রেজিস্ট্যান্স, কারণ দুইবার ট্রাই করে কিন্তু পড়ে গিয়েছিল। তার মানে 18 টাকা 50 পয়সা লেভেলটাকে অতিক্রম করে কিন্তু স্টকটি 21 টাকা 30 পয়সা পর্যন্ত কিন্তু তার যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস আছে। অতএব আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি একটা ভালো এন্ট্রি পয়েন্টে যদি এখানে ইনভেস্ট করতে পারেন, জাস্ট আমি বলবো, তাহলে কিন্তু আপনি একটু শর্ট টার্মের জন্য একটা ভালো একটা প্রফিট টেক করতে পারবেন এই লেভেল থেকে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফলো করতে হবে যে স্টকটি অবশ্যই এটা ব্রেকআউট করে কিনা 18 টাকা 50 পয়সা। 18 টাকা 50 পয়সা ব্রেকআউট করলে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 21 টাকা 30 পয়সা লেভেলে, এবং যেটা আগে ইতিপূর্বে কিন্তু একবার দুইবার ট্রাই করে কিন্তু উপর উঠতে পারে না, যেহেতু এবার কন্ডিশনটা একটু বেটার। আর হিস্ট্রি হয় কিন্তু হিস্ট্রি ভাঙার জন্য, তো এই হিস্ট্রি তো সারা জীবন থাকবে না, নিশ্চয়ই একটা সময় ভাঙবে। তো এটা এবারও হতে পারে, কারণ এবার তো সব দিক দিয়ে পজিটিভ মনে হচ্ছে। 2025 সালের এই লেভেলে কিন্তু এসে আমাদের টোটাল ইন্ডেক্সটি পজিটিভ, মানে হচ্ছে ইন্ডেক্স কখন পজিটিভ হয়, যখন সবগুলা স্টকের একটা আনাগোনা থাকে, তার মিলিত টোটাল মিলিত ইন্ডেক্স। তো ইন্ডেক্স পজিটিভ মানে সবগুলা স্টকের একটা মুভমেন্ট আছে। তো সেই জন্য চোখ কান খোলা রেখে আপনি যদি একটা ভালো এন্ট্রি পয়েন্ট দেখে ইনভেস্ট করেন তাহলে কিন্তু শর্ট টার্মের জন্য একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। আর যে ইন্ডেক্সটা এখানে শো করতে, ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ একটা ইন্ডেক্স,
এবং এটা কিন্তু মিন করতেছে যে আগামী রবিবারও কিন্তু মার্কেটটা পজিটিভ থাকবে এবং মুভমেন্টে যাবে। তো এই ছিল হচ্ছে একমি পেস্টিসাইড নিয়ে। আর নেক্সট স্টকটি হচ্ছে ওয়ালটন নিয়ে। ওয়ালটন নিয়ে অনেকে আমাকে মেসেজ করতেছিলেন যে ওয়ালটনের একটা মেসেজ একটু শেয়ার করার জন্য। তো ওয়ালটনের 52 উইক হাই 750, বর্তমানে রানিং 481 টাকা 40 পয়সা, আর জুন ক্লোজিং এর শেয়ার। আর হচ্ছে তার 10% স্টক এবার ঘোষণা করলো গতকালকে, আর 178% ক্যাশ, মানে 185% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.64। এটা অ্যানুয়ালি পেজ আসছে -10.56, আর নেট ফ্লো কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু বাড়ছে 1.2, যেটা অনেক রকম। আমি ব্যক্তিগত একটা আমার চাওয়া যে আসলে ওয়ালটনের প্রোডাক্ট তো বাংলাদেশে খুব ভালো সেল হয়, কিন্তু তাদের ইপিএস ডে বাই ডে কমে যাচ্ছে। আমার কাছে ব্যাপারটা মানে আমার ভালো লাগে না, এটা আসলে আমি বুঝতে পারি না। এটা তাদের রেকর্ড ডেট থাকে সেপ্টেম্বর 25, এবার হবে 28 সেপ্টেম্বরে, যেহেতু ডিক্লারেশন করা আছে 28 সেপ্টেম্বর 2025 সালে, আর ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। তো আমরা দেখবো যে আসলে তাদের যে ফল করার কারণটা কি দিছে এখানে, আজকে তো দিল এই যে এখানে তার ফল করার কারণটা দিচ্ছে, দ্য রিডাকশন অফ ইন ইপিএস ওয়াজ মেইনলি ডিউ টু লোয়ার রেভিনিউ। চিন্তা করেন, লোয়ার রেভিনিউ, তারপর হচ্ছে হায়ার ফাইন্যান্স কস্ট অ্যান্ড ইনক্রিজ ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এই হচ্ছে তাদের মেইন কারণ। তো এই হচ্ছে যাই হোক, আমরা এটা কোম্পানির ম্যানেজমেন্টের ব্যাপার। তো আমরা এখন দেখবো চার্টে ওয়ালটনের মুভমেন্ট একটু দেখি। এটা হচ্ছে আরএসআই কিন্তু টোটালি নেগেটিভ শো করতেছে এখানে, তো ডাউন ট্রেন্ড মেইনটেইন করতেছে। এটা ডাউন ট্রেন্ডে যাবে, কারণ তো বুঝতে পারতেছেন যে ডিভিডেন্ড কিন্তু মন মতো হয় নাই। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বাজেটেরও কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন যাচ্ছে। তো এখন আমরা দেখবো হচ্ছে ডে চার্টে কি মিন করে। ডে চার্টে মিন করতেছে এখানে যে বর্তমানে যে ক্যান্ডেলটা, এটা কিন্তু টোটালি হচ্ছে বেয়ারিশ একটা ক্যান্ডেল, এবং এটা কিন্তু আরো নিচে নামার সম্ভাবনা বেশি যদি না কোনো বড় ধরনের কোনো পজিটিভ নিউজ আসে। সেক্ষেত্রে তার সম্ভাব্য সাপোর্ট লেভেল হচ্ছে 469 টাকা। এই যে এই লেভেলটাতে আমরা একটা সাপোর্ট বলতে পারি, 469 টাকা লেভেল একটা সাপোর্ট আছে। আর পাশাপাশি আরেকটা সাপোর্ট সে পাবে যদি এটা রেসপেক্ট না করে, তাহলে কিন্তু 454 টাকার লেভেলে একটা সাপোর্ট আছে। আর একটা সর্বশেষ তার একটা এই জুনের মধ্যে 443 টাকা লেভেলে আরেকটা সাপোর্ট আছে। তো এইটা হচ্ছে জুন সাপোর্ট জোন, অর্থাৎ 443 থেকে 469 টাকা 80 পয়সা, এই লেভেলে তার ভালো একটা জুন সাপোর্ট আছে। এই সাপোর্টটা থেকে সাপোর্ট নিয়ে গেলে স্টকটি কিন্তু আবার নতুন করে একটা আপ ট্রেন্ডে যাবে, এবং সেক্ষেত্রে 553 টাকা এই লেভেলটাতে সে টাচ করবে। অর্থাৎ যদি কেউ এখানে বিনিয়োগ করতে চান ডাউন ট্রেন্ডে এসে, তাহলে কিন্তু 443 টাকা একটা সাপোর্ট নিতে পারে। এখান থেকে কিন্তু 553 টাকা যাওয়ার একটা যথেষ্ট, অর্থাৎ 100 টাকার কিন্তু একটা এখানে প্রফিটের একটা গ্যাপ থাকতেছে। তো এখন হয়তো নাই, এখন তো ডাউন ট্রেন্ড থাকবে। ডাউন ট্রেন্ড যখন একটা এই লেভেল থেকে যে কোনো লেভেল থেকে ইউটার্ন একটা বাউন্স যখন করবে, সুইং করবে, বাউন্স ব্যাক করবে, তখন কিন্তু আপনি যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো একটা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। এই ছিল ওয়ালটন নিয়ে ডিসকাশন করা। আর নেক্সট স্টকটি হচ্ছে স্কয়ার ফার্মা। তো স্কয়ার ফার্মা নিয়ে নতুন করে কিছু বলার নাই, জুন ক্লোজিং একটা শেয়ার, আর তার সর্বোচ্চ 234 টাকা 52 উইকস হাইয়েস্ট 234, আর বর্তমান রানিং 221.7। আর পাশাপাশি হচ্ছে তার 110% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, 2024 সালে দিয়েছে, এবং তার ডিভিডেন্ড ইল্ড 4.96%, এবং তার ইপিএস কোয়ার্টার 3 পজিটিভ 1.28 6.83 আসছে, এবং তার ক্যাশ ফ্লোটা কিন্তু কম আসছে 11.90, যা গত বছরের তুলনায় 5.42 কম, মানে কম আসতে পারে, এটা সমস্যা নেই, এটা রিকভারি করে ফেলতে হবে। আর এখানে আরেকটা মেসেজ হচ্ছে ফরেনাররা কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, পাশাপাশি ইনস্টিটিউট নতুন করে এন্ট্রি, অর্থাৎ দুইটাই কিন্তু বিগ ইনস্টিটিউট বলা যায়। এরা কিন্তু ভালোভাবেই কিন্তু এখানে স্কয়ার ফার্মাতে নতুন করে ইনভেস্টে যাচ্ছে। তার মানে এটা কিন্তু এখন কালেকশন হবে, কালেকশন হওয়ার পরে কিন্তু একটা বড় ধরনের মুভমেন্টে যেতে পারে। তো আমরা দেখি ক্যান্ডেলে কি মিন করতেছে। ক্যান্ডেলটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল, তার মানে হচ্ছে কন্টিনিউ কিন্তু ডাউন ট্রেন্ড এটা মেইনটেইন করে যাবে। সেক্ষেত্রে তার ভালো একটা সাপোর্ট আমি দেখলাম এখানে যে 215 টাকা লেভেল, এই যে এই লেভেলটাতে তার একটা ভালো সাপোর্ট আছে। এখানে যদি দেখি বা এই লেভেলগুলো দেখি বা এই যে এইগুলোতে দেখি, এখানে একটা তার ভালো একটা সাপোর্ট রয়েছে। 215 টাকা লেভেলের সাপোর্ট নিয়ে স্টকটি আবার হয়তো আপ ট্রেন্ডে যাবে, তখন তার অ্যাকর্ডিং টু তার যে ক্যারেক্টারিস্টিক, তাতে মনে হচ্ছে যে স্টকটি 240-45 টাকা লেভেলে কিন্তু যাবে। তো যারা স্কয়ারে
ইনভেস্ট করতে চান বা অলরেডি ইনভেস্ট করে আছেন আর নতুন করে করতে, তাহলে আমার মনে হয় এখন তো ডাউন বেয়ারিশ ফর্মে আছে, তো এখানে তার সাপোর্ট একটা আছে 219 টাকা বা 220 টাকা আমরা যাই বলি, এই যে একটা লেভেলে সাপোর্ট তার আছে। এই যে এখানে 220 টাকায় ধরেন, এটা ক্লিয়ার করে দেওয়ার একটু, এই যে 220 টাকা এবং 215 টাকা, 215-20 এই যে সাপোর্ট জোন, এই জোনটার মধ্যে থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে স্টকটি হতে আবার একটা আপসুইং করে আপ ট্রেন্ড বাউন্স ব্যাক করে কিন্তু নতুন একটা টার্গেটে যাবে, সেটাতে 240 টাকা 90 বা 245 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই আচ্ছা, তারপরে আমরা এটা দুইটা দেখার কোনো মানে হয় না, কারণ ওটাতে ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, এমএসসি আরএসসি ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম পার্টন ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। এটা কিছুদিন চলবে, তারপর কিন্তু নতুন করে মুভমেন্টে আসবে। তো যিনি স্কোয়ার নিয়ে বলতে রিকোয়েস্ট করেছে, আমার মনে হয় আপনি মেসেজটা পেয়েছেন। নেক্সট স্টকটি হচ্ছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি। তো এখানে আমরা দেখবো যে তার 52 উইকস হাইস্ট হচ্ছে এখানে 539 টাকা 10 পয়সা, 409 টাকা 80 পয়সা বর্তমান রানিং তার যে প্রাইস ভ্যালু। আর 2024 সালে ডিভিডেন্ড দিয়েছিল 22% স্টক ডিভিডেন্ড, নট ক্যাশ ডিভিডেন্ড। তার কোয়ার্টার 3 পেস ভালো আসছে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো আছে। আর ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, আর পাবলিক কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে। এখন আমরা দেখব চার্টে চলে আসি। চার্টে আসলে আমরা প্রথমে যে দুটি ইন্ডিকেটর দেখি, প্রথম হচ্ছে যে আরএসআইটা দেখবো, আরএসআই কিন্তু পজিটিভ মুভমেন্টে যাচ্ছে, ট্রাই করতেছে আর কি। পাশাপাশি অলরেডি দুইটা কিন্তু এখানে বার দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে কিন্তু স্টকটি অলরেডি কিন্তু তার কারেকশন শেষে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এখন আমরা যদি চার্টে তাকাই তাহলে দেখবো যে চার্টটাতে বর্তমানে যে মুভমেন্ট আছে এটা কিন্তু একটা খুব একটা ভালো বলা যায় না ক্যান্ডেল, কারণ এই ধরনের ক্যান্ডেলগুলো থেকে সাধারণত বেয়ারিশ পরের মুভমেন্টে বেয়ারিশ ফর্মে চলে আসে। কারণ এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার না করলে না আপনাদের, সেটা হচ্ছে যে এই লেভেলটাতে কিন্তু 419 টাকা 30 পয়সাতে কিন্তু গিয়েছিল হচ্ছে 25 অগাস্ট, তারপর কিন্তু ট্রাই করে কিন্তু পারেনি। এখন যে মুভমেন্টে আছে তাতে হয়তো টাচ করবে, যদি টাচ করতে পারে এবং উপরে গিয়ে টাচ করতে পারে তাহলে কিন্তু স্টকটি পরবর্তী যাবে 460 টাকা লেভেলে। এটা একটা ভালো দিক যে যদি এই ক্ষেত্রটাকে ওভারকাম করতে পারে, এই যে এরা ইতিপূর্বে এখানে তো ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল এখান থেকে এই যে জায়গাটাই, তো এখানেও তো যদি এটা 419 টাকা মানে 420 টাকা যদি ক্লোজ করতে পারে আগামী রবিবারে, তাহলে কিন্তু স্টকটি 460 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা বেশি। এরপরে কিন্তু তার পরবর্তীতে যে লেভেল হচ্ছে এই যে 500, এই যে গ্যাপটা বলতেছেন, এই গ্যাপটা কিন্তু সে ফিল আপ করবে, সেখানে 500 টাকা সেই লেভেলে যাবে। তো এই জন্য তার জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে এই ক্যান্ডেলটা কিন্তু খুব একটা ভালো ক্যান্ডেল বলা যায় না, কারণ এই ধরনের ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু বলা হয় যে এখানে কিন্তু একটা বেয়ারিশের একটা চান্স থাকে। যদি ভালো নিউজ চলে আসে বা বায়ার চলে আসে, ইনস্টিটিউশন বা মার্চেন্ট কোম্পানি চলে আসে, তাহলে কিন্তু আবার তার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা একটা বুলিশ ফর্মে আছে, হয়তো ইন্ডিকেশনটা চেঞ্জ হতে পারে। আর যদি এটা ওইরকমই হয় যে বললাম যে এটা তো আসলে একটা খুব স্ট্রং কিন্তু বুলিশ ক্যান্ডেল না, তো একটু চোখ কান খোলা রাখতে হবে। তো তার জন্য সম্ভব রেজিস্ট্যান্স 419 টাকা 30 পয়সা, আমার 420 টাকা ক্লোজ করতে হবে, দেন কিন্তু স্টকটি 460 পরবর্তী 501 এ চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো মুন্নু এজিএমএল নিয়ে যারা রিকোয়েস্ট করেছিলেন, আমার মনে হয় কিছুটা মেসেজ পেয়ে গেছে, একটু চোখ কান খোলা রেখে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট টেক করতে হবে। আর একটা মেসেজ হচ্ছে যদি এটা কারেকশন এই 419 টাকার উপরে না যেতে পারে তাহলে কিন্তু একটু এটা কিন্তু কারেকশন ফেজে আসবে, 398 টাকা 30 পয়সা লেভেলের সাপোর্ট পাবে। এটা যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু 385 টাকা লেভেলে কিন্তু যথেষ্ট তার একটা সাপোর্ট রয়েছে। তো এই হচ্ছে মেসেজ। আর নেক্সট স্টকটি হচ্ছে বিডি ল্যাম্পস নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন। তো বিডি ল্যাম্পস বাংলাদেশ ল্যাম্প নিয়ে একটু আজকে সুযোগ হয়েছে কথা বলার। অনেকে রিকোয়েস্ট করেন, সরি ফর দ্যাট, আসলে সবসময় সবার রিকোয়েস্ট করা যায় রাখা যায় না, আমি চেষ্টা করি, কোন এক সময় হয়তো করা হয়, হয়তো সাথে সাথে করা যায়নি। তো 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 174 আর বর্তমান রানিং হচ্ছে 167.6। এখানে কিন্তু প্রাইজের একটা গ্যাপ আছে। আবার জুন ক্লোজিং শেয়ার স্টক ডিভিডেন্ড 5%, ক্যাশ ডিভিডেন্ড 5%, অর্থাৎ 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল 2024-এ। আর তার নভেম্বর মাসে সাধারণত ডিক্লারেশনটা রেকর্ড ডেটে থাকে। ইপিএস এর গ্রোথ আছে বাট ক্যাশ ফ্লোটা কিন্তু কম। আর এখানে ইনস্টিটিউট এবং ডিরেক্টর লেভেল দুই লেভেল থেকে কিন্তু নতুন করে এখানে বাই হচ্ছে, তার মানে বড় একটা গ্রুপ কিন্তু এখানে বাই করতেছে বিডি ল্যাম্পসে। এখন আমরা দেখব চার্টে আমরা যদি ফোকাস করি তাহলে আমরা প্রথমেই যে ইন্ডিকেটরটা দেখি
সেটা হচ্ছে RSI-টা কিন্তু এখানে পজিটিভ, অর্থাৎ এটা কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করে মুভমেন্টে যাচ্ছে। পাশাপাশি MACD হিস্টোগ্রাম বারটা যদি ফোকাস করি, এটা কিন্তু ট্রাই টু ক্রস ওভার, এই যে এখান থেকে কিন্তু একটু কিন্তু হালকা হয়ে গেছে লালটা, তার মানে হচ্ছে সে কিন্তু ভালো ভলিউম পেয়ে আস্তে আস্তে উপরের দিকে মুভমেন্টে যাওয়ার প্ল্যান করতেছে। তো এখন বিডি ল্যাম্পসের ইম্পর্টেন্ট যে চ্যালেঞ্জ হচ্ছে তার জন্য 174 টাকা 20 পয়সা। এই 174 টাকা 20 পয়সা তার জন্য একটা ভালো রেজিস্ট্যান্স, এটা কিন্তু পরপর দুইবারে কিন্তু টাচ করছে এখানে, 25 অগস্ট একবার, না সরি 24 অগস্ট আর হচ্ছে 2 সেপ্টেম্বর, এই সেম লেভেল কিন্তু অতিক্রম করতে পারে না। ইতিপূর্বে কিন্তু এই লেভেলগুলোতেও কিন্তু যথেষ্ট মানে টাচ করে কিন্তু পড়ে গেছিল, এগুলো হচ্ছে 2024 ফেব্রুয়ারি মাসের দিকে। তো এখন তার জন্য বড় চ্যালেঞ্জ স্টকটির জন্য সেটা হচ্ছে যে 174 টাকা 20 পয়সা, এবং বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে ড্র হয়েছে বা এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল বলা যায়। তো এই ক্ষেত্রে এই ধরনের ক্যান্ডেল থেকে আমরা সাধারণত একটা স্টককে মুভমেন্টে যেতে দেখেছি এবং এটা মুভমেন্টে যায়। এখানে কিন্তু সেলার এবং বায়ার দুইটাই পক্ষ অ্যাক্টিভ থাকে, তারপরে বায়ার অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু এটা ক্লোজ করেছে উপরে গিয়ে। তো এই ক্ষেত্রে বলা যায় যে আগামীতে রবিবারে স্টকটি বুলিশ ফর্মে থাকার সম্ভাবনা বেশি, এবং তার জন্য চ্যালেঞ্জ 174 টাকা 20 উপরে ক্লোজ করা। 174 টাকা 20 উপরে ক্লোজ করলে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 189 টাকা লেভেলে, এরপর তো উপরের লেভেলে যাবে। অন্তত এই জোনের মধ্যে সে মুভমেন্ট করবে। তার প্রথম টার্গেটটা হচ্ছে 174 টাকার উপরে গিয়ে ক্লোজ করা, দেন 189। তো যারা শর্ট টার্ম প্রফিট টেক করতে চান, আমার মনে হয় যদি ভালো একটা এন্ট্রি পয়েন্ট দেখে 174 টাকা ক্লোজ করার পর যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু 190 টাকা লেভেলে যাওয়ার সময়। আর যদি না ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু আবার স্টকটি কিন্তু একটু ডাউন ট্রেন্ডে এসে কারেকশন মুডে আসতে পারে, সেই নেক্সট 63 60, এটা পরবর্তী আমরা দেখবো। এটা হয়তো এদিকে থেকে সাপোর্ট নিলেও নিতে পারে, 60 টাকা লেভেলে এসে আবার সাপোর্ট নিতে পারে। তো মেসেজ হচ্ছে এটাই যে যদি এইসব স্টকে আপনি একটু চোখ কান খোলা রাখেন, আপনার হয়তো পরবর্তীতে একটা সময় যদি ভালো এন্ট্রি পয়েন্ট দেখে যদি বিনিয়োগ করতে পারেন, আপনি কিন্তু শর্ট টাইম ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এই ছিল কিছু রিকোয়েস্টেড স্টক, পাশাপাশি আমার রিসার্চ করা আপনাদের বিনিয়োগ করার জন্য পরামর্শ দেওয়া। তো আমার উদ্দেশ্যটাই থাকে আপনাদের কিছু ভালো পরামর্শ দিয়ে আপনাদের বিনিয়োগকে কৃত টাকা থেকে কিছু প্রফিট টেক করা। তো সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক, সবাই বুদ্ধি চিন্তা চেতনা দিয়ে আপনি ইনভেস্ট করবেন, যাতে আপনার অবশ্যই প্রফিট হয়। আর ব্যবসাতে তো লাভ লস থাকবেই, এখন সবসময় যে আপনি লাভ করবেন যে আজকে ইনভেস্ট করে কালকে লাভ পেয়ে, এরকম আসা ঠিক না। এটা শেয়ার মার্কেট কিন্তু এটা জুয়া খেলা না। শেয়ার মার্কেট হচ্ছে কিন্তু একটা শিক্ষিত মানুষের টেকনিক্যাল খেলা। এখানে আপনি যদি প্ল্যান করে একটা মানি ম্যানেজমেন্ট করে যদি কোথাও ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট হতে পারেন, লাভবান হতে। আর আপনি যদি ছুটাছুটি করেন, অধৈর্য হয়ে যদি তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু আপনি কোথাও কোনো স্টকই ভালো করতে পারবেন না। এই জন্যে বিনিয়োগ শেখাটা খুব বেশি জরুরি। আপনি টেকনিক অ্যানালাইসিস বুঝেন আর নাই বুঝেন, অন্তত আলোচনাগুলো শুনলেও কিন্তু আপনি আপনার নিজের একটা এন্ট্রি পয়েন্ট দেখে যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। আর আমি আবারও বলি যে কখনোই কোনো থার্ড পারসন বা কোনো নিউজ বা কোনো বড় ভাই আদার্সদের সাথে পরামর্শ নিয়ে করবেন না, কারণ টাকাটা কিন্তু নিচে যে আপনার, লস হইলো আপনার, লাভ হইলো আপনার। অর্থাৎ নিজের টাকা নিজে লস করবেন অন্যের পরামর্শ, এটা তো ঠিক না। আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, তো আপনি আপনার জ্ঞান কাজে লাগান। একটু তাড়াহুড়ো দরকার, ধৈর্য ধরেন, 2-4 দিন পরে ইনভেস্ট করেন, আপনি 7 দিন পরে করেন, 10 দিন পরে করেন। আপনি এখন ইনভেস্ট করতে নট লাইক দ্যাট, আপনি রিসার্চ করেন। একটা যখন কোনো একটা স্টকে আপনি ইনভেস্ট করবেন, মনে করবেন আপনি স্টকটাকে মিনিমাম 1 মাস আগের থেকে ফলো করবেন। 1 মাস আগের থেকে তার আচরণ দেখে যখন দেখবেন যে একটা বাই মুডে চলে আসছে, মানে বাই লেভেলে আসছে, দেন আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট পাবেন। আর আপনি যদি হুটহাট করে কোনো প্ল্যান ছাড়াই হুট করে একটা ইনভেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু ওই যে বললাম, অন্যের কথায় চলতে গেলে কিন্তু আপনি হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন। সেই জন্য বিনিয়োগ শিক্ষা গ্রহণ করবেন, বেশি বেশি চার্ট দেখবেন, টেকনিক অ্যানালাইসিস করবেন, আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে আবারও কথা বলবো। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত হোক। আসসালামু আলাইকুম।